তো অতিথিবর্গ, মঞ্চে বাইরে যারা বসে আছেন অডিয়েন্সে, ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদীর মানবাধিকার কর্মীর ভাই ও বোনেরা, আমি আমার সালাম জানাচ্ছি সবাইকে। আসসালামু আলাইকুম। আসলে আমি এখানে দাঁড়িয়ে মানবাধিকারের কথা কি বলবো, আমি তো আপনাদের কাছ থেকেই শুনবো, কারণ আপনারা যে সংগঠন নিয়ে কাজ করেন এবং এই মানবাধিকার কি সেটা কিন্তু আপনারা আমার চেয়ে অন্তত ভালো জানেন, যেহেতু আপনারা সবসময় কাজ করে যাচ্ছেন, মানুষের সেবা করে যাচ্ছেন এবং আপনাদের সংগঠনের উদ্দেশ্য হলো নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানো এবং আপনাদের উপার্জিত অর্থের থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ানো, যেটা আমি আপনাদের প্লাকার্ড, সাইনবোর্ড এবং এই পর্যন্ত যারা বক্তব্য দিয়ে গেলেন সমাজকর্মী তাদের কাছ থেকে যে জিনিসটা জানলাম। সেখানে আমিও আপনাদের একজন সহযোদ্ধা, কারণ আমি মানব ধর্মে বিশ্বাসী, মানবতায় বিশ্বাসী। আমি ছোটবেলা থেকে যে জিনিসটা শিখে এসেছি আমি আমার পরিবারের কাছ থেকে, আমার বাবার কাছ থেকে, তা হলো সব কিছুর ঊর্ধ্বে হলো মানব ধর্ম। এখানে ধর্মের মধ্যে যেমন ভেদাভেদ নাই, তদ্রূপভাবে মানুষের মধ্যে কোনো ভেদাভেদ নাই। তো সেই মানব ধর্মে বিশ্বাসী হয়েই আমি মানবতার সেবায় কাজ করছি এবং আমি সেই পেশাতেই নিজেকে নিয়োজিত রেখেছি। আমি লেখাপড়াও করেছি মেডিকেলে, ডাক্তারিতে, এবং সেই পেশাতেই থাকতে চেয়েছিলাম, কিন্তু যেভাবেই হোক বাবার পথ অনুসরণ করে আমি হয়তো আজকে এই রাজনীতিতে, এবং আমি নারায়ণগঞ্জ পৌরসভা দিয়ে শুরু হয়ে আজকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে নারায়ণগঞ্জবাসীর ভোটে নির্বাচিত হয়ে আমি এই শহরের মানুষকে সেবা করতে চাচ্ছি বা করে যাচ্ছি। তা আমি যে কাজগুলি করে থাকি আমার কাজও মানবতার মধ্যেই পড়ে, এবং আমি আপনাদের উদ্দেশ্যে সেভাবে কিছু বলবো না, কিন্তু বর্তমান পরিবেশ পরিস্থিতিতে বাংলাদেশ যেদিকে যাচ্ছে সেটা নিয়ে একটু কথা বলতে চাই। তার আগে বলতে চাই, এখানে আমার বক্তারা অনেকেই দেশের কথা বলেছেন, সংশয় প্রকাশ করেছেন, কে একাত্মতার কথা বলেছেন, মুক্তিযোদ্ধার কথা বলেছেন, কিন্তু আমরা যদি সারা পৃথিবীর অবস্থান দেখি তাহলে কিন্তু আমি বলবো অন্য দেশের তুলনায় আমার বাংলাদেশ এখনো আমরা অনেক ভালো অবস্থানে আছি, ভালো পর্যায়ে আছি। এর চেয়ে ভালো অবস্থায় আমরা থাকতে চাই এবং সবাই কিন্তু ভালো অবস্থায় থাকতে চাই। আমরা আমাদের অবস্থানে কেউ সন্তুষ্ট হতে চাই না, ভালো অবস্থায় থাকতে চাই। সারা পৃথিবীর দিকে যদি তাকান তাহলে আপনি দেখবেন যে সমস্ত মুসলিম রাষ্ট্রগুলিতে কিভাবে নির্বিচারে মানুষকে হত্যা করা হচ্ছে। শুধু মুসলিম রাষ্ট্র নয়, আমরা যদি ইউরোপের দিকে তাকাই তাহলে আপনি দেখেন আমাদের বাংলাদেশে হোলি আর্টিজেনে ঘটনার পরপরই ফ্রান্সে যে দুর্ধর্ষ ঘটনা ঘটলো, জার্মান থেকে শুরু করে আফগানিস্তান, এটা তো আমাদের বলারই রাখে না। এটা ইসলামের নামে, শুধু ইসলাম ধর্মকে কলুষিত করার জন্য, ইসলামকে জঙ্গিবাদ বানানোর জন্য এই যে প্রচেষ্টা, এটা শুধু সারা দেশব্যাপী এবং এটা আজকের না বহুদিনের। সেখানে কিন্তু আমাদেরই প্রমাণ করতে হবে যে না, ইসলাম জঙ্গিবাদের স্থান নাই, ইসলাম একটি শান্তির ধর্ম। কিন্তু সেই সহানুভূতিটা আমাদের কি আছে এবং সেই ধৈর্যটা কি আমাদের আছে? আমরা অল্পতেই অত্যন্ত অধৈর্য হয়ে যাই। আপনি দেখেন আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি মানব সেবা করেছেন, মানব ধর্ম পালন করেছেন এবং মানবতার সবচেয়ে মূল জিনিসটা, শিক্ষক যদি পৃথিবীর মধ্যে কেউ থেকে থাকে তাহলে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনাকে কিন্তু মানুষ অনেক বেশি অত্যাচার করেছে, বিশেষ করে বিধর্মীরা ওনাকে অনেক বেশি, কিন্তু উনি কি করেছেন? ওনার ব্যবহার দিয়ে, ওনার কথা দিয়ে, ওনার সবকিছু দিয়ে উনি ওই বিধর্মীকে নিজের ধর্মে, ইসলামে স্থানান্তরিত করেছেন। আর আজকে আমরা কি করছি? আমাদের এত অধৈর্য, অসহিষ্ণুতা, এত বেশি চাওয়া, এত বেশি পাওয়া, আমাদের এই পাওয়া চাওয়ার মধ্যেই কিন্তু আমরা অন্যের প্রতি সহানুভূতি তো দূরের কথা, কতক্ষণে নিজের প্রতি নিজে প্রতিষ্ঠিত হবো সেটা, এর জন্য আমরা কুণ্ঠাবোধ করি না আপন মার পেটের ভাইকে ঠকাতে, বোনকে ঠকাতে। সমাজ তো অনেক পরের কথা। তাহলে মানবতা কর্মীদের কি আমাদের হওয়া দরকার? আগে নিজেদের ভিতরকে সঠিকভাবে পরিচালিত করা, নিজেদেরকে চেনা যে আমি কি করব আমার সমাজের জন্য। কিন্তু আমার জানা মতে এইরকম অনেকেরই আমি জানি এবং চিনি যে নিজের বাপের সম্পত্তির অংশীদার বোনদেরও করে না, ভাইদেরও করে না, সেখানে নিজেকেই নিজে প্রতিষ্ঠিত করার জন্য ব্যস্ত। কিন্তু সমাজে এসে, ডায়াসে এসে তারা অনেক বড় কথা শোনাচ্ছে। তাই আমাদের নবী কিন্তু বলে গেছে আগে নিজেকে চিনো। সক্রেটিসও বলছে নো দাই সেলফ। আগে যে নিজেকে চিনতে পারবে সে চিনতে পারবে সমাজ
সে চিনতে পারবে মানুষকে। তাই আমরা আমাদের আত্মশুদ্ধি, আত্মসমালোচনার মাধ্যমেই কিন্তু আমরা একজন সচ্চা সমাজকর্মী হইতে পারবো, যেই সমাজকর্মী কাউকে ভয় পাবে না। এখানে দু একজন বক্তা বলেছেন যে সৎ, যে অনেস্ট, যে মানুষের জন্য কাজ করতে চায়, সে পৃথিবীর কাউকে ভয় পায় না, একমাত্র আল্লাহকে ছাড়া, তার সৃষ্টিকর্তাকে ছাড়া। যে সৃষ্টিকর্তাকে, আমাকে যে জন্মদাতা সৃষ্টিকর্তা, যে আমাকে জন্ম করে দিয়েছে আমার বাবা মায়ের মাধ্যমে, যে পৃথিবীর আলো বাতাস দেখাচ্ছে, আমি তো তাকেই ভয় পাবো। মৃত্যুটা যদি তার হাতেই থাকে তাহলে তো আমার মানুষকে ভয় পাওয়ার কথা না। কিন্তু আমরা সমাজের বহু প্রভাবশালীর ভয়ে, বহু গডফাদারের ভয়ে, সারা বাংলাদেশে এরকম অনেক কিছু আছে, তাদের ভয়ে কিন্তু আমরা আমাদের অবস্থান পরিবর্তন করতে চাই না। শুধু ভয়েই না, আমাদের ভিতরে যে লোভ কাজ করে, সেই লোভ, যে লালসা, আজকে যদি আমরা প্রতিবাদ করি তাহলে তো আমার মাসের যে মান্থলি প্যাকেটটা আসে সেটা তো কমে যাচ্ছে। এইটা শুধু নারায়ণগঞ্জের প্রেক্ষাপট না, কিন্তু এটা সারা বাংলাদেশের প্রেক্ষাপট। আমরা কেউ টাকার কাছে জিম্মি, কেউ লোভের কাছে জিম্মি, কেউ আমরা ক্ষমতার কাছে জিম্মি। এই লোভ, ক্ষমতা, পাওয়ার এবং নিজেকে শো অফ করা, এটা থেকে যতদিন বন্ধ করতে না পারবো ততদিন ভাবে সমাজকর্মী তো দূরের কথা, মানব কর্মীও হতে পারা তো দূরের কথা, একজন ভালো মানুষ বা একজন পিতা হিসাবে, ভাই হিসাবে নিজের পরিচয় আমরা সেভাবে দিতে পারবো না। আমরা বক্তৃতার সময় অনেক কথা বলি, কিন্তু বাস্তবে আমরা সেটা করি না। তাই আমার মনে হয় আমাদের উচিত যে এখানে আমরা যেই কয়েকজনে উপস্থিত আছে, এখানে 200, 300, 400 লোক হলো, আমাদের প্রত্যেকের মনে মনে এই আল্লাহর ভীতিটা, মানে সৃষ্টিকর্তার ভয় যদি ভিতরে থাকে, তাহলে আমাদের কেউ আমরা কোনো অবস্থান থেকে বিচ্যুত হইতে পারি না, অন্যায়ের প্রতিবাদ করতে পারি। আমি জানি বর্তমান প্রেক্ষাপটে অন্যায়ের প্রতিবাদ করা অনেক বেশি কষ্টকর, কারণ যে প্রতিবাদ করে তাকে অনেক বেশি পরবর্তীতে খেসারত দিতে হয়। কিন্তু তাই বলে কিন্তু থেমে থাকলে হবে না। যে কোনো জায়গায়, যে কোনো অবস্থায়, যে কোনো পজিশনে অন্যায়ের প্রতিবাদ করতে হবে, কারণ আল্লাহ আপনাকে বলেছে যে তুমি সাহসী হও, প্রতিবাদ করো। অন্যায়ের যে প্রতিবাদ করতে না পারে, প্রকাশ্যে না পারলেও মনে মনে ওই অন্যায়কারীকে ঘৃণা করো, আর না হলে অন্তত নামাজ পড়ে বা প্রার্থনা করে ওই মানে ওই কলঙ্কিত মানুষগুলির জন্য, যারা আমাদের এই কাজগুলি, জঘন্য কাজগুলি করছে, তাদের জন্য আল্লাহর কাছে বলা যে তাদেরকে তুমি ধ্বংস করো। আপনি দেখেন এইভাবে জঙ্গিবাদ নির্মূল হবে না। আমাদের এর চেয়ে খারাপ অবস্থা অন্য দেশ আছে, কিন্তু এই জঙ্গিবাদ নির্মূল করার জন্য অথবা আমাদের সন্তানদের যারা বিপদগামী করছে তাদেরকে আগে আমাদের ধরতে হবে। আমরা এখানে যদি ভেদাভেদ তৈরি করি, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, এই ভেদাভেদ ভুলে যে আমাদের সন্তানরা কি করছে, কেন বিপদগামী হচ্ছে, অথবা আমরা আমাদের রাজনৈতিক প্রতিশোধ পরায়ণ হওয়ার জন্য আমাদের সন্তানদের যে বিপদগামী করে দিচ্ছে, এটা যে একটা ভয়াবহ অবস্থায় পরিণত হবে, সেই দিকে আমাদের লক্ষ্য রাখা উচিত। আমাকে যদি কাউকে মোকাবেলা করতে হয় তাহলে সেটা রাজনৈতিকভাবেই মোকাবেলা করা উচিত। আমাদের এই সন্তানদের, কোমলমতি সন্তানদের বিপদগামী করা কোনো অবস্থাতে উচিত না। এবং সেই ক্ষেত্রে কিন্তু আমাদের জনগণকে সবার আগে এগিয়ে আসতে হবে। আপনি দেখেন তুরস্কতে যে সেনা অভ্যুত্থান ঘটেছিল, সেই সেনা অভ্যুত্থান কিন্তু থামিয়ে দিয়েছে একমাত্র জনগণ। যখন জনগণকে বলা হয়েছে বেরিয়ে আসো, তারা কিন্তু তাদের দেশ রক্ষার জন্য, তাদের স্বাধীনতা রক্ষার জন্য, তাদের ডেমোক্রেসি রক্ষার জন্য তারা রাস্তায় বেরিয়ে এসেছে। সেনা অভ্যুত্থানের মতো ঘটনাও কিন্তু তারা ঠেকিয়ে দিয়েছে। তাহলে তুরস্ক যদি পারে, আর 71-এর এই দামাল সন্তানরা, শ্রমিক, কৃষক, মজুর যদি 71-এর আমাদের এই যুদ্ধ করে দেশ এনে দিতে পারে, তাহলে এখন আমরা 7 কোটির জায়গায় 16 কোটি মানুষ কেন আমরা পারবো না এই জঙ্গিবাদকে রুখে দাঁড়াতে? অবশ্যই পারবো জঙ্গিবাদকে রুখে দাঁড়াতে, কিন্তু সেটার জন্য যে সাহস দরকার, যে নৈতিকতার দরকার, যে ভেদাভেদ ভুলে যাওয়া দরকার, সেই জিনিসটাই আমাদের ভিতরে নাই। আমাদের সাহস কমে যায় তখনই যখন আমরা অন্যায় কাজ করতে থাকি, আমরা টাকার কাছে লোভী হয়ে যাই, দুর্বল হয়ে যাই, কোনো রাজনীতিবিদের ক্ষমতার কাছে পরাজিত হই, প্রশাসনের ভয়ে যখন আমরা অস্থির থাকি, তখনই কিন্তু আমরা পিছপা হয়ে যাই। প্রশাসনকে তো ভয় পাওয়ার কোনো কিছু নাই। ইদানিং আমরা জানি যে বিভিন্ন থানা টানাগুলির মধ্যে যায় যখন সাধারণ মানুষ, তাদের বিভিন্নভাবে হয়রানি করা হয়। কিন্তু আমরা এও জানি যে অফিসারদের মধ্যে অনেক ভালো অফিসার আছে যারা আমাদের জন্য কাজ করে যায়। আমরা যাদেরকে দোষারোপ করি তারাই কিন্তু আবার এই মুহূর্তে জীবন দিচ্ছে, পথে ঘাটে কাজ করে তাদেরই কিন্তু আক্রমণ করা হচ্ছে। পুলিশ মানুষের সাথে, জনতা যেমন আমাদের রাজনীতিবিদরা আঘাতপ্রাপ্ত হচ্ছে, সাধারণ মানুষ মারা যাচ্ছে, তদ্রূপভাবে কিন্তু প্রশাসনের লোকজনও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই আমার মনে হয় তাদের সাথে আমাদের সহযোগিতা করা উচিত। যদি আপনার প্রশাসন
প্রশাসন সহযোগিতা না করে তাৎক্ষণিকভাবে আমাদের প্রতিবাদ করাটা উচিত। আমরা একদম ভুলে গেছি প্রতিবাদ করতে। এই প্রতিবাদী মনোভাব আমাদের হওয়া উচিত, সাহসী হওয়া উচিত, তবে দেখবেন আমাদের দেশ অনেক এগিয়ে গেছে। ডেমোক্রেসির কথা আমরা বলি, আমরা গণতন্ত্রের কথা বলি, আসলে আমরা একবার কি নিজেদের প্রশ্ন করেছি যে আমরা কি গণতন্ত্রের জন্য প্রস্তুত কিনা? বাংলাদেশ কি এখন গণতন্ত্রের জন্য আমরা কয়জনে গণতন্ত্রের কথাটা বুঝি এবং গণতন্ত্রকে আমরা কিভাবে মিসইউজ করি, অর্থাৎ আমরা কিভাবে অপব্যবহার করি গণতন্ত্রের কথা বলে। তাই আমার মনে হয় গণতন্ত্রের পাশাপাশি যেখানে আমাদের কঠিন হওয়া প্রয়োজন আমাদের কঠিন হতে হবে, যেখানে আইন প্রয়োগ করার জন্য আমাদের আরো বেশি কঠিন হওয়া দরকার। আমি মনে করি এই মুহূর্তে বাংলাদেশ সরকার যেখানে এগিয়ে যাচ্ছে, আমাদের জিডিপি যেখানে 7% উপরে, আমরা যখন পদ্মা সেতুর মতো আমাদের অবস্থান আমরা সেতু করতে পারছি, আমাদের বিক্ষিপ্ত ভাবে হোক যেভাবে হোক আমাদের দেশের মানে উন্নয়ন হচ্ছে, ঠিক সেখানে এইভাবে বিদেশিদের হত্যা করে আমাদের কি বোঝাতে চাচ্ছে? বিদেশিদের হত্যা করে আমাদের উন্নয়নকে থামিয়ে দিতে যাচ্ছে, আমাদের বর্তমান পরিস্থিতিকে থামিয়ে দিতে যাচ্ছে। আমরা গণতন্ত্র গণতন্ত্র করে চিৎকার করি, আমরা যদি বলি যে যে সমস্ত দেশে সেই উন্নত বিশ্বের মধ্যে সেই সমস্ত দেশে কি সত্যিকার অর্থে কোনো গণতন্ত্র ওইভাবে বিকশিত হয়ে আছে? অবশ্যই না। সেখানে কি আছে? মানুষ শান্তিতে হয়তো থাকছে, মানুষের হয়তো খাওয়া পড়ার মানে কষ্ট নাই, চালের দাম আটার দাম হয়তো নাই, কিন্তু আমি যদি বলি এখন বাংলাদেশে আমাদের সে অবস্থান নাই। আমাদের অবস্থান তো আমরা না খেয়ে মরার মতো অবস্থান নাই। প্রত্যেকটা মানুষ কাজ করছে। আপনি বিভিন্ন উৎসবগুলিতে দেখুন, ঈদে দেখুন, পূজাতে পার্বণে দেখুন, যেভাবে মানুষ কেনাকাটা করে, যেভাবে মানুষ উৎসব পালন করে, আমার তো মনে হয় না বাংলাদেশ এখন আর 71, 72, 75-এর সেই জুড়িবিহীন অবস্থাতে আছে। আমরা অবশ্যই মধ্যম আয়ের দেশের দিকে চলে যাচ্ছি, কিন্তু আমাদের এই উন্নত দেশটাকে রুখে দেওয়ার জন্য আমাদের যে আন্তর্জাতিক ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের মধ্যে আমরা পড়ে গিয়েছি। এই ষড়যন্ত্র রুখে দিতে পারে বাংলার জনগণে, যেভাবে আগেও দিয়েছে। তাই আমি আমার কথা না বানিয়ে শুধু এতটুকু বলবো, আমরা একে অন্যকে দোষারোপ না করে, আমরা যেই দলের মতাদর্শ হই না কেন, আমাদের ভিতরে যে মানবতাবোধ, আমাদের ভিতরে যে দেশপ্রেম, সেই দেশপ্রেমটাকে যখন আমরা জাগিয়ে তুলবো, তখনই দেখবেন আমাদের প্রবলেমগুলি আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। রাজনীতিবিদরা রাজনীতির খাতিরে অনেক কিছু বলবে, কিন্তু সাধারণ জনগণ আপনারা দেখবেন খেয়াল করে, যখন ওই দেশের ক্রাইসিস মুভমেন্ট অথবা যে কোনো পরিস্থিতিতে দেশের পাবলিক কিন্তু সমগ্র জনগণ কিন্তু এক হয়ে যায়, সেখানে কিন্তু তখন আর আওয়ামী লীগ বিএনপি বিভেদ থাকে না। আমরা আশা করি এই বর্তমান পরিস্থিতিতে প্রত্যেকটা মানবতা কর্মী যারা আছেন তারা সহ আমরা যারা রাজনীতি করি, আমরাও কিন্তু মানবতার বাইরে না। যারা আমাদের সিলচাপ্পর মারা আওয়ামী লীগ বিএনপি করি, আমরা তো মানব সেবাই করে যাচ্ছি। হয়তো কিছুজন বিপদগামী, হয়তো কেউ কেউ অন্যদিকে দাবিত হচ্ছে, হয়তো কেউ নিজের স্বার্থটাই বেশি দেখছে, কিন্তু তারপরেও কিন্তু এই রাজনীতিবিদরাই কিন্তু এই দেশ স্বাধীনতা এনে দিয়েছে, এখনো শাসন করছে, ভবিষ্যতে ইনশাল্লাহ করবে। সুতরাং যত প্রবলেম আছে এই প্রবলেমগুলি রাজনীতিবিদদেরই সমাধান দিতে হবে এবং আমাদের নেতৃত্ব দিতে হবে এই রাজনীতিবিদদের মাঝখান থেকে দেশও এগিয়ে নিয়ে যেতে হবে। আমি আজকের এই সম্মেলনে আপনাদের সাফল্য কামনা করছি, আশা করছি যে ভবিষ্যতে আবার আপনাদের দেখা হবে এবং আমাদের শুধু রাজপথে যে বড় বড় কথা বলে চিল্লাতে হবে না, আমাদের গ্রুপ গ্রুপ করে বুঝাতে হবে আমাদের সন্তানদের যে যেই পথে যাচ্ছে ইসলামে জঙ্গিবাদের কোনো অবস্থান নাই। আমি বাঁচলে গাজী, মরলে আপনার বেহেশতি, তা হবে না। আমরা 20 জন 30 জন 40 জন মানুষকে হত্যা করে, নিশ্চয়ভাবে হত্যা করে কখনো বেহেশতে পাওয়া যায় না। ইসলামে স্পষ্ট বলা আছে, একজন নিরপরাধ মানুষকে হত্যা করা মানে সমগ্র মানব জাতিকে হত্যা করা। সেই কথাগুলি আমাদের বলতে হবে। এই কথাগুলি বললে হয়তো আমরা আমাদের সন্তানদের নিজেদের বিপদ থেকে রক্ষা করতে পারবো আমাদের দেশকে। আমার দৃঢ় বিশ্বাস বাংলাদেশ অবশ্যই পিছিয়ে থাকবে না। আমরা আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার, তদ্রূপভাবে আমরা অভ্যন্তরীণ ষড়যন্ত্রের শিকার। আমাদের দেশের যারা যুদ্ধ অপরাধ করেছিল, এই যুদ্ধ অপরাধীদের যে ফাঁসি হয়েছে, সেই জন্য আমাদের দেশ অনেকটা ষড়যন্ত্রের শিকার হয়েছে। কিন্তু পৃথিবীর এমন কোন দেশ নাই যেখানে যুদ্ধের পরে যুদ্ধ অপরাধীদের ফাঁসি হয় নাই, এমনকি তাদের কঙ্কালেরও বিচার হয়েছে। তাহলে বাংলাদেশে কেন বিচার হবে না? যে বিচার হয়েছে সেটা সঠিক হয়েছে, যৌক্তিক হয়েছে। এই জন্য আমাদের দেশপ্রেম বাড়াতে হবে, দেশকে কিভাবে রক্ষা করতে হয়, এগিয়ে নিয়ে যেতে হয়, সেইভাবে আমাদের চিন্তা ভাবনা করতে হবে। নারায়ণগঞ্জের প্রেক্ষাপটে যেহেতু অন্য ডিস্ট্রিক্টের লোকজন আছে, আমি আর নারায়ণগঞ্জের কথা এই মুহূর্তে বললাম না। আমরা সকলেই জানি, আমরা অবশ্যই প্রতিবাদ করতে শিখেছি। যেই নারায়ণগঞ্জ
কথা বলতো না, সেইখানে না হলে 100-150 লোক তৈরি হয়ে গিয়েছে যারা অন্যায়ের প্রতিবাদ করে কথা বলে, কোনো রক্তচক্ষুকে ভয় পায় না, কোনো গডফাদারকে ভয় পায় না। এবং আমি বলবো নারায়ণগঞ্জ সারা বাংলাদেশের উদাহরণ হতে পারে যে কিভাবে তারা প্রতিবাদ করছে। আসুন আমরা সমস্যারে বলি, আমরা আমাদের দেশ গড়ব, আমাদের দেশের নেতৃত্ব আমরা দিব, এইখানে অন্যের হস্তক্ষেপ আমরা চাই না, চাইবো না। ঠিক তদ্রুপ ভাবে নারায়ণগঞ্জের মানুষই নারায়ণগঞ্জের নেতৃত্ব তৈরি করবে, অন্যায়ের প্রতিবাদ করবে। আমরা সব অন্যায়কারীকে প্রতিবাদ করতে চাই, অসহায় মানুষের পাশে থাকতে চাই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। বাংলাদেশ